ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। আজ আমরা প্যাসিভ সেন্টেন্সের ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সাধারণত টেন্সের আলোচনা যখন হয় তখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি, কিন্তু আজকের আলোচনা প্যাসিভ সেন্টেন্স নিয়ে। তো এক্ষেত্রে আমরা যে গঠনটা অনুসরণ করব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের ব্যবহার হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে অন্য কিছু যদি প্রয়োজন পড়ে সেটা বসবে এবং শেষে প্রয়োজনে বাই এবং অবজেক্টের ব্যবহার হবে। চলো মূল আলোচনায় এসে আমরা ফিউচার পারফেক্ট টেন্স প্যাসিভ সেন্টেন্সে কি করে ব্যবহার করা যায় সেটাকে দেখি। প্যাসিভ সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্স, প্রথমে আমরা ডেফিনিশনটা নিয়ে আলোচনা করি। ভবিষ্যতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি পূর্বে ঘটানো হবে, তোমরা ভাষার দিকে খেয়াল রাখবে। ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যে ঘটনাটি পূর্বে ঘটানো হবে অর্থাৎ কারো দ্বারা ঘটানো হবে, এটাকে মনে রাখবে। যে ঘটনাটি পূর্বে ঘটানো হবে, করা হবে, বলা হবে অর্থাৎ কারোর দ্বারা করা হবে, নির্দেশ করতে ফিউচার পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ ভবিষ্যতে যে দুটো ঘটনা ঘটবে তার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি যদি কারো দ্বারা করা হবে এমন বোঝায়, তবে সেই পূর্বে ঘটা ঘটনাটি ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর পরে ঘটা ঘটনাটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সাধারণ যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই, যেমন পাস্ট বা ফিউচার, দুটো ক্ষেত্রেই এরকম দুটো ঘটনার একটা তুলনা থাকে। ফিউচারের ঠিক একই রকম, কিন্তু এক্ষেত্রে পূর্বে ঘটনাটি কারো দ্বারা ঘটানো হবে এমন নির্দেশ করবে। আর তোমরা জানো প্যাসিভে সাবজেক্ট ক্রিয়ায় অংশগ্রহণ করে না। কথার অর্থ প্যাসিভ সেন্টেন্সে যে বাক্যের কর্তা থাকে সে বাক্যে যে কাজটা থাকে, যে ক্রিয়া থাকে, সেই ক্রিয়ায় সে অংশগ্রহণ করে না বা সেই ক্রিয়াটা সে করে না। যেমন ধরো যদি এরকম হয়, তুমি আসার আগে কলমটি ভাঙা হবে, এবারে বলছি যে কলমটি ভাঙা হবে, এবারে কলম কিন্তু কাউকে ভাঙবে না, কে ভাঙবে সেটা বলে দেওয়া নেই, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে কলম, কিন্তু ভাঙা হওয়া এই ক্রিয়ায় অংশগ্রহণ করছে না বা ভাঙা কাজটা কলমটি করছে না, সেটাই এখানে বোঝাতে চেয়েছি। এবং ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়, এবং এটা মনে রাখবে প্যাসিভ সেন্টেন্স যতই থাকুক না কেন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই ট্রানজিটিভ ভার্বের ব্যবহার হয়। কথার অর্থ সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের পর তার অর্থ সম্পূর্ণ করার জন্য একটা কর্মের বা অবজেক্টের প্রয়োজন পড়ে। যেমন আই রিড এ বুক, রিডটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, কারণ রিডের পর বুকের ব্যবহার প্রয়োজন রয়েছে। কিন্তু এছাড়াও ধরো স্মাইল, রান, স্লিপ, লাফ, এই ধরনের যে ভার্বগুলো রয়েছে এদের পর কোনো অবজেক্ট বসানো যায় না এবং এগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। বাবা আসার পূর্বেই কাজটি করা হয়ে যাবে। খেয়াল করে দেখো ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে বাবা আসবে আর একটা হচ্ছে কাজটি করা হয়ে যাবে। এবার কোন কাজটা আগে হবে? আসার আগে কাজটি করা হয়ে যাবে। এই সেন্টেন্সটাকে খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে। কথার অর্থ হচ্ছে এই সেন্টেন্সটা এখানে যে সাবজেক্ট রয়েছে কাজটি, এই কাজটি কে করবে সেটা কিন্তু বলে দেওয়া নেই, বা এই কাজটি এ কিন্তু নিজে নিজে করা হবে না, কারো দ্বারা করা হবে। অর্থাৎ যে ঘটনাটি পূর্বে ঘটবে সেটা যদি কারোর দ্বারা করা হয় বা করা হয়ে যাবে এমন নির্দেশ করে, সেক্ষেত্রে সেই যে বাক্যের অংশটা রয়েছে সেটাকে তোমরা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভে ট্রান্সলেট করবে। দেখো এই অংশটাকে আগে ট্রান্সলেট করছি। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বিফোর ফাদার কামস। এই অংশটা ফাদার কামস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে আসলো। কথার অর্থ হচ্ছে যে দুটো ঘটনা, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট, একটা প্রেজেন্ট ইনডেফিনিট। যেটা পরে ঘটবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কামস হলো। এটা কিন্তু প্যাসিভে নেই, এটা অ্যাক্টিভে রয়েছে। এবং কাম তোমার ইনট্রানজিটিভ ভার্ব, এটার প্যাসিভ করাও যাবে না। আমরা পরবর্তী পয়েন্টে আসছি। বাংলা ক্রিয়ার রূপ যেটা বলি, এক্ষেত্রে তেমন কোনো রূপ তো নেই, কিন্তু তবুও একটু হিন্টস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই যা বলেছি সেটাই। ভবিষ্যতে একটি ঘটনার পূর্বে অপরটি করা হয়ে যাবে। এই যে করা হয়ে যাবে, অপরটি কেউ করবে এরকম বললে কিন্তু হবে না, অপরটি করা হয়ে যাবে অর্থাৎ কারো দ্বারা করা হবে। এখানে কাজ যেটা যেটা সাবজেক্ট যে রয়েছে সে কিন্তু কাজে অংশগ্রহণ করবে না, বা কাজ যেটা সেটা সাবজেক্টের দ্বারা হবে না। আর এটাই হচ্ছে তোমার ক্রিয়ার রূপ।
বাংলা ক্রিয়ার রূপ। অর্থাৎ এই সেন্টেন্সটার মাধ্যমে তুমি বাংলা ক্রিয়ার যে ধরন সেটা বুঝতে পারবে। একটা এক্সাম্পল দেখো, 5টা বাজার আগেই তাকে বলা হবে। এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে 5টা বাজবে, আর একটা হচ্ছে তাকে বলা হবে। অর্থাৎ আগেই তাকে বলা হবে, এবং এখানে সাবজেক্ট হচ্ছে তাকে, এবং বলা কাজটা কিন্তু এই সে করবে না। তো অতএব এই পার্টটাকে তুমি ফিউচার পারফেক্টে নেবে। শুধু ফিউচার পারফেক্টই নয়, এটাকে তোমার প্যাসিভেও নিতে হবে। তো এটাকে তাকে বলা হবে, হি উইল হ্যাভ বিন টোল্ড বিফোর 5টা বাজার, ইট ইজ 5 o'clock। পয়েন্ট 3তে আসছি। এবার তোমরা যে গঠনটাকে অনুসরণ করবে, যে গঠনটাকে দেখে তোমরা ফিউচার পারফেক্টের প্যাসিভ করবে, সেটা দেখো। প্রথমে সাবজেক্ট বসাবে, অর্থাৎ যে ঘটনার, দুটো ঘটনার মধ্যে ভবিষ্যতে যে ঘটনাটি আগে ঘটানো হবে সেটার কনস্ট্রাকশন। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হয় শ্যাল হ্যাভ বিন আর নয়তো উইল হ্যাভ বিন বসাবে। ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অন্যান্য অংশ যদি থাকে, এবং শেষে যদি প্রয়োজন পড়ে বাই এবং অবজেক্ট বসাবে। আরেকটা জিনিস মনে রাখবে, সাধারণত আই এবং উইয়ের সাথে শ্যালের ব্যবহার হয় বা শ্যাল হ্যাভ বিনের ব্যবহার হয়, কিন্তু তোমরা সমস্ত ক্ষেত্রেই উইল হ্যাভ বিনের ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। শিক্ষক বলার পূর্বেই বইগুলি খোলা হয়ে যাবে। খেয়াল করে দেখো, দুটো ঘটনা রয়েছে। শিক্ষক বলবে বইগুলি খোলা হয়ে যাবে। তো বইগুলি খোলা হয়ে যাবে, এখানে সাবজেক্ট হচ্ছে বইগুলি, এ কিন্তু কাজটা করবে না, কাজটা অন্য কেউ করবে। যদি পুরোটা বলি বইগুলি খোলা হয়ে যাবে তাদের দ্বারা, বাই দেম। তো এখানে এটা প্যাসিভে রয়েছে, এবং যেহেতু দুটো ঘটনা ভবিষ্যতে, অতএব এটা ফিউচার পারফেক্টে রয়েছে। তো বইগুলি খোলা হয়ে যাবে, এই কনস্ট্রাকশন অনুযায়ী বইগুলি হচ্ছে বুকস। উইল হ্যাভ বিন, খোলা ইংরেজি ওপেন, তার থার্ড ফর্ম ওপেন্ড। বুকস উইল হ্যাভ বিন ওপেন্ড বিফোর টিচার সেজ। শিক্ষক বলার, শিক্ষক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সেজের ব্যবহার হলো। তো সেন্টেন্সটা যেটা দাঁড়ালো, দ্য বুকস উইল হ্যাভ বিন ওপেন্ড বিফোর টিচার সেজ। আরেকটা এক্সাম্পল দেখো, বইটি কেনার আগেই তাকে অর্থ বা টাকা দেওয়া হবে। তা আগে তাকে টাকা দেওয়া হবে, এই সেন্টেন্সটাকে আগে আমরা ট্রান্সলেট করব, এবং এটা ফিউচার পারফেক্টে যাবে, কারণ ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে এই ঘটনাটা আগে ঘটছে, এবং এখানে সাবজেক্ট কাজ করছে না। তো তাকে অর্থ দেওয়া হবে। তো এখানে আমরা দুটো সাবজেক্ট গ্রহণ করতে পারি, একটা তাকে আর একটা হচ্ছে অর্থ বা টাকা। তো প্রথমে আমরা টাকাটা, তাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে আমরা ট্রান্সলেশনটা করছি। হি উইল হ্যাভ বিন পেইড মানি, হি উইল হ্যাভ বিন পেইড মানি। তো এটাকে অন্যভাবেও করা যেত, মানি উইল হ্যাভ বিন পেইড টু হিম। অর্থাৎ এই দুটোভাবেই এটাকে করা যেত, তাকে টাকা দেওয়া হবে বা টাকা তাকে দেওয়া হবে। আরেকবার বলছি, তাকে টাকা দেওয়া হবে সেটা লেখা রয়েছে হি উইল হ্যাভ বিন পেইড মানি, আর যদি মানিটাকে সাবজেক্ট হিসাবে নিই, মানি উইল হ্যাভ বিন পেইড, তারপর একটা টু বসাতে হবে, টু হিম। এবার বিফোর দ্য বুকস, বিফোর দ্য বুক ইজ বট, বইটি কেনার আগে। এখানে একটা জিনিস মনে রাখবে, বইটি কেনার এই অংশটাও কিন্তু প্যাসিভেই রয়েছে। অর্থাৎ এখানে দুটো প্যাসিভ রয়েছে, একটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ, একটা হচ্ছে ফিউচার পারফেক্টের প্যাসিভ। বইটি কেনার, বইটি কেনার এটা কি হবে, তোমরা ইতিমধ্যেই দেখেছো যে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ কি হয়, দ্য বুক ইজ বট। বই, বইয়ের পর বুকের পর সাবজেক্টের পর অ্যামিজারের ব্যবহার হয়, এবং ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা এখানে দেখলে যে কী করে ফিউচার পারফেক্টের প্যাসিভ তোমাদের করতে হয়। এবার পরবর্তী পয়েন্টে আসছি। পয়েন্ট 4-এ রয়েছে, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা হয়ে যাবে। এর আগেরটাই বলেছিলাম ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যে ঘটনাটা পূর্বে ঘটবে, অর্থাৎ একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটবে। কিন্তু এটা আরেকটা ফর্ম, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আরেকটা কাজ হয়ে যাবে। তো সেটা বোঝালেও, সেরূপ নির্দেশ করতেও তোমাদের প্যাসিভের বা প্যাসিভ সেন্টেন্সের ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। আমি ডেফিনেশনটা আরেকবার বলছি, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা হয়ে যাবে, এরূপ নির্দেশ করতে প্যাসিভ সেন্টেন্সের ফিউচার টেন্সের ব্যবহার হবে, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হবে। দেখো, অনুষ্ঠানটি সন্ধ্যের মধ্যে শেষ করা হবে, অর্থাৎ সন্ধে এটা একটা ঘটনা, ভবিষ্যতের ঘটনা, তার মধ্যেই শেষ করা হবে, তার আগেই শেষ করে ফেলা হবে। দ্য প্রোগ্রাম উইল হ্যাভ বিন এন্ডেড বাই ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার পূর্বে যে কোনো সময়। তো বুঝতে পারলে এখানেও ভবিষ্যতের দুটো ঘটনা রয়েছে, ভবিষ্যতে একটা ইভিনিং আর একটা হচ্ছে এখানে প্রোগ্রাম।
তো এক্ষেত্রে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করে ফেলা হবে সেটা নির্দেশ করতেও আমরা ফিউচার পারফেক্টের ব্যবহার করি। এবং যদি দেখো সেন্টেন্সটা প্যাসিভে আছে, অর্থাৎ কোনো কাজ করা হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা প্যাসিভের যে গঠন আমরা ইতিমধ্যেই দেখেছি, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম, সেই ব্যবহারটা করব। সোমবারের আগেই গাড়িটি কেনা হয়ে যাবে। এখানে সোমবার এটাও একটা ভবিষ্যতের সময়, সেই সময়ের আগেই গাড়িটি কেনা হবে, গাড়িটি কেনা হয়ে যাবে, প্যাসিভে রয়েছে, অর্থাৎ গাড়িটি নিজেকে কিনবে না, কেউ কিনবে তাকে। তো কীভাবে করব? দ্য কার উইল হ্যাভ বিন বট বিফোর মানডে। আরেকবার বলছি, সোমবারের আগেই গাড়িটি কেনা হয়ে যাবে, দ্য কার উইল হ্যাভ বিন বট বিফোর মানডে। আরেকটা এক্সাম্পল দেখো, 1 মাসের মধ্যে বাড়িটি তৈরি করা হবে। 1 মাস, অর্থাৎ 1 মাস পূর্ণ হওয়ার আগেই আমরা বাড়িটি তৈরি করব, সম্পূর্ণ 1 মাস শেষ হওয়ার আগেই। দ্য বিল্ডিং বা দ্য হাউস, যাই লেখো এখানে, দ্য বিল্ডিং বা হাউস উইল হ্যাভ বিন, দ্য বিল্ডিং উইল হ্যাভ বিন বিল্ট ইন 1 মান্থ। ইন 1 মান্থ মানে পুরো মাসের মধ্যে। ইন বলতে যখনই ইন থাকবে বুঝতে পারবে সে মাসের পুরো শেষের দিকটায়। 1 মাসের মধ্যে বাড়িটি তৈরি করা হবে, অর্থাৎ 1 মাস শেষ হওয়ার আগেই বাড়িটি তৈরি করা হবে। দ্য বিল্ডিং উইল হ্যাভ বিন বিল্ট ইন 1 মান্থ। আর বাই ইভিনিং কথার অর্থ হচ্ছে ইভিনিংয়ের পূর্বে যে কোনো সময়, কিন্তু যখনই দেখবি ইনটা হচ্ছে সেই সময়কালের একদম শেষ মুহূর্তের আগে। এবার আমরা আসছি নেগেটিভে। নেগেটিভে তোমরা যেটা করবে, এখানে তোমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিনের ব্যবহার পাচ্ছ। তো তোমরা ইতিমধ্যেই জানো যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব একাধিক থাকলে প্রথমটার পর নট বসালেই তোমাদের নেগেটিভ করা হয়ে যায়। তো নেগেটিভ করতে প্রথমে সাবজেক্ট, তারপর প্রয়োজন অনুযায়ী হয় উইল বা শ্যাল যাই হোক না কেন বসিয়ে দেবে, তারপর নট, তারপর হ্যাভ বিন, অর্থাৎ উইল নট হ্যাভ বিন বা শ্যাল নট হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম এবং বাই দিয়ে অবজেক্ট যদি প্রয়োজন পড়ে। তুমি আসার আগে ক্লাস শুরু করা হবে না। ক্লাস শুরু করা হবে না এই পার্টটা দেখো পূর্বে ঘটবে, অর্থাৎ এটা তোমার ফিউচার পারফেক্টে যাবে এবং এটাকেই তোমার নেগেটিভ করতে হবে। দ্য ক্লাস উইল নট হ্যাভ বিন স্টার্টেড। দেখো উইল বসলো, হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। দ্য ক্লাস উইল নট হ্যাভ বিন স্টার্টেড বিফোর ইউ কাম। তুমি আসার, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট, তোমরা ইতিমধ্যেই জানো। তো এই হয়ে গেল তোমাদের নেগেটিভ। আরও কিছু এক্সাম্পল দেখছি। 9 নম্বর এক্সাম্পলটা দেখো, 5টার মধ্যে বই কেনা হবে না। এখানে প্রথমটাতে ছিল দুটো ঘটনা, এবার ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর একটা ঘটনা। তো 5টার মধ্যে বইটি কেনা হবে না। দ্য বুক উইল নট হ্যাভ বিন বট বাই 5 o'clock। বুঝতে পারলে, এখানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে আর একটা কাজ হবে কি হবে না এবং সেই কাজটি কারো দ্বারা করা হবে কিনা তেমন নির্দেশ করছে, অতএব এটা প্যাসিভে চলে যাবে। দ্য বুক উইল নট হ্যাভ বিন বট বাই 5 o'clock। এবার যদি আমরা ইন্টারোগেটিভে আসি, তোমরা ইতিমধ্যেই জানো যে অক্সিলারি ভার্বের যে প্রথম অংশটা থাকে সেটাকেই সাবজেক্টের পূর্বে বসিয়ে আমরা অবজেক্টিভ টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করব? বাক্যের শুরুতেই অর্থাৎ সাবজেক্টের পূর্বে শ্যাল বা উইল বসিয়ে দেবো, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং তারপর বাই বা অবজেক্টের ব্যবহার করব। তুমি ঘুমানোর আগেই কি কবিতাটি লেখা হবে? দেখো, একটা হচ্ছে ভবিষ্যতে তুমি ঘুমাবে আর একটা হচ্ছে কবিতাটি লেখা হবে। তো ভবিষ্যতে কবিতাটি লেখা হবে যেটা, সেটার সাথে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগেই কি কবিতাটি লেখা হবে, অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এটা ফিউচার পারফেক্টে আছে এবং প্যাসিভে আছে এবং এটাকেই আমরা প্রশ্নে বা ইন্টারোগেটিভ করব। উইল দ্য পোয়েম হ্যাভ বিন রিটেন, উইল দ্য পোয়েম হ্যাভ বিন রিটেন বিফোর ইউ স্লিপ। তুমি ঘুমানোর, এটা অ্যাক্টিভে আছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো এক্ষেত্রে ফিউচার পারফেক্টে সবসময় মনে রাখবে যদি দুটো ঘটনার উল্লেখ করা থাকে, তো পূর্বে যেটা ঘটবে তো সেটা তোমার ফিউচার পারফেক্ট এবং পরে যেটা ঘটবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। বইটি খোলার আগে কি দামটি জানা যাবে? এখানে দেখো দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বইটি খোলা আর একটা হচ্ছে আগে কি দামটি জানা যাবে। এটা হচ্ছে একটা প্রশ্ন। উইল দ্য প্রাইস অফ দ্য বুক হ্যাভ বিন নোন। বইয়ের দাম, তাই দ্য প্রাইস অফ দ্য বুক, উইল দ্য প্রাইস অফ দ্য বুক হ্যাভ বিন নোন, অর্থাৎ বইয়ের দামটি কি জানা যাবে। বিফোর ইট ইজ ওপেন্ড, বইটি খোলার এই পার্টটাও দেখো প্যাসিভে রয়েছে। কে খুলবে? বইটি তো নিজেকে খুলবে না, কেউ খুলবে, তো এটাও যেহেতু প্যাসিভে রয়েছে তাই ইট ইজ ওপেন্ড। এখানটা খেয়াল করে দেখো যে প্রথমে বইটি রয়েছে কিন্তু দ্বিতীয়টিতে কিন্তু সাবজেক্ট আর দেওয়া নেই। তো আমরা যেহেতু দ্বিতীয়টাকে প্রথমে নিয়ে ট্রান্সলেশন করছি সেই জন্য প্রথমে আমাদের দা বুকের ব্যবহার করতে হলো এবং যখন পরের পার্টটা লিখলাম তখন আর দা বুক না লিখে একটা ইটের ব্যবহার করে দিলাম।
উইল দ্য প্রাইস অফ দ্য বুক হ্যাভ বিন নোন, বইটির দামটি কি জানা যাবে? বিফোর ইট ইজ ওপেন, বইটি খোলার আগেই। তো তোমরা প্যাসিভ সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্সের দেখলে বাস্তবে এর ব্যবহার খুব একটা বেশি হয় না, কিন্তু যেহেতু এই কনস্ট্রাকশনটা জানা প্রয়োজন, কোনো পরীক্ষায় বা কোনোখানে এই ধরনের কনস্ট্রাকশন দেওয়া থাকলে তুমি যাতে ঘাবড়ে না যাও, বুঝতে পারো, সেই জন্যই এটার ব্যবহার করা। আরেকটা জিনিস মনে রাখবে, ফিউচার ইনডেফিনিটের পর আমি সোজাসুজি ফিউচার পারফেক্টে এলাম, কারণ হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের যে প্যাসিভ, সেটার মূলত ব্যবহার সম্পূর্ণ উঠে গেছে। শ্যাল বি, বিং, উইল বি, বিং এমন ধরনের ব্যবহার ছিল, কোনো কিছু কিছু বইতে এখনও আছে, তো সেই জন্য সেটার উল্লেখ আর করলাম না। আরেকটা জিনিস মনে রাখবে, কোনো পারফেক্ট কন্টিনিউয়াসেরই প্যাসিভ হয় না, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ আর দেওয়া হলো না। এরপরে আমরা বিভিন্ন রকম টেন্সের মধ্যে যে প্যাসিভের যে পার্থক্য, অ্যাক্টিভ এবং প্যাসিভের এবং টেন্সের যে পার্থক্য, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আজকের আলোচনা ছিল প্যাসিভ সেন্টেন্স অফ ফিউচার পারফেক্ট টেন্স। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। সকলকে বাই জানাচ্ছি, বাই।